আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার নাম শাহরিয়ার ইসলাম মজুমদার। আজকে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি এবং ক্লাসটা হচ্ছে ভেক্টরের বিগত বছরের এমসিকিউ। যেহেতু তোমাদের পরীক্ষা আর বেশি দিন নাই, তো চ্যাপ্টার ওয়াইজ যদি বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ গুলো যদি সলভ করা যায় তাহলে এটা তোমাদের জন্য বেটার হয়। এবং আজকে আমরা সেই ধারাবাহিকতায় ভেক্টরের টাইপ ওয়াইজ এমসিকিউ, অর্থাৎ ভেক্টরের যতগুলো টাইপ আছে সেই সবগুলো টাইপের এমসিকিউ গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথম টপিক হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয়। তো এখানে দেখো কি দেওয়া আছে, দুটি রাশির প্রত্যেকটির মান 4 একক। অর্থাৎ এখানে দুটি রাশি যেহেতু বলা আছে, তো আমরা একটা রাশিকে বলতে পারি পি, এটাও হচ্ছে 4, এবং একটা রাশি হচ্ছে কিউ, এটাও 4। এবং এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। অর্থাৎ আমরা যদি এখন একটা ডায়াগ্রাম আঁকি, এটা যদি হয় আমাদের পি ভেক্টর, এটা আমরা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর দিই, এটা কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, সেই আলফা হচ্ছে 120 ডিগ্রি। এখন দেখো প্রশ্নে কি বলা আছে, বলতে যে যদি ক্রিয়াশীল থাকে এক্ষেত্রে কোনো একটি ভেক্টরের সাথে লব্ধির কোণ কত হবে। তাহলে আমরা যে কোনো একটা ভেক্টরের সাথে কতটুকু কোণ হবে সেটা আমরা বের করব। এখন এখানে পি এর মানও সমান, কিউ এর মানও সমান, দুইটাই হচ্ছে 4 একক। তো 4 একক যেহেতু দুইটাই সেম, এর কারণে এদের লব্ধি হবে ঠিক এদের মাঝ বরাবর। তাও আমরা এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে প্রমাণ করব। এটা যদি হয় ওদের লব্ধি, আর আর কত হবে, আর এখানে জানার দরকার নেই, আমাদের হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে আমাদের লব্ধির কোণ কত, এটা আমরা ধরি থিটা। আমরা জাস্ট থিটা বের করলে আমাদের কাজ হবে। তো আমরা জানি tan theta is equal to q sin alpha p plus q cos alpha। তো এখান থেকে আমি হচ্ছে থিটাটাকে এক পাশে রাখি, তাহলে এখানে কিউ এর মান হচ্ছে 4 sin 120 এবং 4 plus 4 cos 120। এখন এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে পি এর সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, কিন্তু পি এর সাথে কিন্তু অ্যাঙ্গেল, যার কারণে এই পিটা সিঙ্গেল থাকবে এবং বাকি কিউ এর সাথে হচ্ছে সাইন আর কজ এটা আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসে হচ্ছে 60 ডিগ্রি। আর এটা তো কমন সেন্স দিয়েও বলা যায়, কারণ যদি টোটালটা যদি 120 ডিগ্রি হয় তাহলে যে কোনো একটার সাথে হচ্ছে তার অর্ধেক হবে, যেহেতু দুইটা ভেক্টরই সমান। তাহলে এখানে আমাদের রাইট আনসার হচ্ছে, রাইট আনসারটাকে একটু সবুজ থেকে দিই, রাইট আনসার হচ্ছে 60 ডিগ্রি। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এক বিন্দুতে ক্রিয়াশীল পি ও পি এর ঋণ ভেক্টরের লব্ধির মান কত। এখন এখানে আমাদের একটা আনকমন ওয়ার্ড হতে পারে যে ঋণ ভেক্টর কি। ঋণ ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর। অর্থাৎ আমাদের একটা ভেক্টর যদি হয় পি ভেক্টর, এর ঋণ ভেক্টর হবে মাইনাস পি ভেক্টর। অর্থাৎ দুজনেরই মান সেম কিন্তু দিক বিপরীত। মানে কি, দিক বিপরীত। তাহলে এখন যদি সমমানের দুইটা ভেক্টর যদি পরস্পরের ঠিক বিপরীতে কাজ করে তাহলে তাহলে লব্ধি কি হবে? লব্ধি তো একটাই হতে পারে, সেটা হচ্ছে 0। অর্থাৎ এটা হচ্ছে ওদের ক্রিয়া বিন্দু। আমরা যদি ডান পাশে পি ভেক্টরকে চিন্তা করি তাহলে ঠিক এর বাম পাশে একই মানে আরেকটা পি ভেক্টর কাজ করবে। যেহেতু ঋণ ভেক্টর তাহলে একটা যদি পি হয় আর আরেকটা হবে কি মাইনাস পি। যেহেতু আমি এটাকে ঠিক বিপরীত দিকে দিয়ে দিচ্ছি তাই মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেক্ষেত্রে কত হয়? 180 ডিগ্রি হয়। আমরা তো এমনি থিওরিটিক্যালি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এখানে অপশনটা দেওয়া নেই, তো এইটা হচ্ছে লব্ধিটা হবে কি 0, কারণ দুইটা একটা একটা ঠিক বিপরীত দিকে কাজ করতেছে এবং দুইটারই মান same। আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি
তাহলে এটা যোগ হবে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস মাইনাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি মাইনাস পি কজ 180। এখানে কিন্তু দুইটা ভেক্টর পরস্পর 180 ডিগ্রি করে ক্রিয়াশীল। আচ্ছা, এখানে মাইনাস তো হবে না, এখানে মাইনাস হবে না, কারণ আমরা এখানে মানটা নিয়ে কাজ করবো। তাহলে এটাও পি স্কোয়ার 2p ইন্টু কজ 180 এবং এটার উপরে হচ্ছে রুট হবে। তাহলে এটা হচ্ছে 2p স্কোয়ার এবং মাইনাস ওয়ান কজ 180 এর মান হচ্ছে -1। তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার হবে 2p স্কোয়ার, আর এদিকেও হচ্ছে 2p স্কোয়ার, কিন্তু কজ 180 ডিগ্রির মান যেহেতু -1, তাহলে এটা হবে -2p স্কোয়ার হোল রুট। তাহলে আর এর মান কত হবে? 0 হবে। তাহলে এখানে লব্ধির মান হচ্ছে 0। এরপর আসো, দুটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফলের মান 6√3। আচ্ছা, এখন স্কেলার গুণফল বলতে আসলে বোঝানো হয় ডট গুণকে, আর ভেক্টর গুণফল হচ্ছে ক্রস গুণ। তাহলে আমরা যদি এ এবং বি এর স্কেলার গুণফল করি তাহলে সেটা কি হবে? সেটা হবে এবি cos θ, যেটার মান দেওয়া আছে 18। আর ভেক্টর গুণফল হচ্ছে এবি sin θ, যার মান হচ্ছে 6√3। এখন আমরা যদি এবি sin θ কে এবি cos θ দিয়ে ভাগ করি তাহলে কি আসে? আমাদের এখানে কিন্তু এ ও বি এর মধ্যবর্তী কোণ লাগবে, অর্থাৎ আমরা এই যে থিটাটা লিখলাম এই থিটার মানটা লাগবে। তাহলে হচ্ছে এবি sin θ বাই এবি cos θ, তাহলে এটা হচ্ছে 6√3 এবং এটা হচ্ছে 18। তাহলে এবি এবি কাটা, তাহলে sin θ আর cos θ থেকে কি হয়? tan θ হয়। আর এদিকে 6√3 আর 18 কাটাকাটি করলে কত হয়? 3 6 18, তাহলে এখানে 1/√3 থাকে। তাহলে থিটা হচ্ছে tan ইনভার্স 1/√3। এটা আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি। tan ইনভার্স 1/√3, এটার মান আসে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ঘ হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো সেকেন্ড টপিক, নদী ও নৌকা বা মাঝি সম্পর্কিত যে ম্যাথগুলো আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে, এই কথাটা ইম্পর্টেন্ট, সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে যাত্রা করতে হবে? তার আমরা দেখি। ধরা যাক এটা হচ্ছে আমাদের নদী, তো নদীর ফ্লোটা হচ্ছে এদিকে ক্রিয়াশীল, তো নদীর বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে নদীর বেগ, এবং এখানে বলা হয়েছে যে সর্বনিম্ন সময় যেতে হবে। এখন ধরা যাক আমরা আমাদের সাঁতারুর বেগকে আমরা এদিকে ধরলাম এবং সাঁতারুর বেগ হচ্ছে পি। এখন স্রোতের বেগ এবং সাঁতারুর বেগের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে এখানে হচ্ছে সাঁতারুর একটা উপাংশ নদীর বেগের দিকে থাকবে, অর্থাৎ এদিকে তাহলে উপাংশগুলো কি থাকবে? ভি কজ আলফা থাকবে প্লাস ইউ, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ। তাহলে সাঁতারুর আরেকটা উপাংশ কি ওয়াই অক্ষের দিকে থাকবে? তাহলে আমি যদি এদিকে দিই, এদিকে হবে ভি সাইন আলফা। এখন এখানে একটা জিনিস নোটিস করো, ভি সাইন আলফার জন্যই কিন্তু মূলত আমাদের সাঁতারুটা নদীর এই পার থেকে ওই পারে যেতেছে, আর ভি কজ আলফা প্লাস ইউ এতটুকু উপাংশের জন্য সে হচ্ছে এখান থেকে ডান দিকে যেতেছে। আমাদের যেহেতু এখান থেকে ওই পারে যাওয়ার জন্য ভি কজ আলফা দায়ী, তো আমাদের এখান থেকে ওই পারে ভি কজ আলফাই নেবে।
সরি ভি সাইন আলফা নেবে। এখন যেহেতু আমাদের সর্বনিম্ন সময় যেতে হবে, সর্বনিম্ন সময় যাওয়ার জন্য আমাদের এই দিকে আমাদের সর্বোচ্চ বেগটা লাগবে। সর্বোচ্চ বেগটা যদি আমরা লম্ব দিকে দিতে পারি, অর্থাৎ নদীর এপার থেকে ঠিক আড়াআড়ি ওপারে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সাঁতারুর পক্ষে এপার থেকে ওপারে সবচেয়ে কম সময় যাওয়া পসিবল। তো এখন আমাদের এখানে বলা হয়েছে যে কত কোণে যাত্রা শুরু করতে পারে। সর্বনিম্ন সময় যাওয়ার জন্য তাহলে আমাদের এদিকে যেই বেগটা দেয় সেটা হচ্ছে ভি সাইন আলফা এবং মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা ধরলাম ডি। তাহলে আমরা গতির একটা সূত্র জানি, সমবেগে যদি যাই তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সাইনটা বের করতে পারলে আমাদের আসে হচ্ছে এস বাই ভি। এখানে আমরা মধ্যবর্তী দূরত্ব হিসেবে ধরছি ডি কে এবং ভি হচ্ছে বেগটা হচ্ছে আমাদের ভি সাইন আলফা এবং এটাই হচ্ছে পি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের পি এর মান সর্বনিম্ন হতে হবে। তাহলে আমাদের হরের মান যদি সবচেয়ে বেশি হয়, পি এর মান হবে সর্বনিম্ন। এখন এখানে তো আমাদের বেগটাও ধ্রুবক এবং আমাদের যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটাও ধ্রুবক, একমাত্র চেঞ্জ হতে পারে এই সাইন আলফাটা। তাহলে আমরা সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয়, পি এর মান হবে তখন সর্বনিম্ন। পি এর মান হবে সর্বনিম্ন এবং তখন আমরা হচ্ছে সর্বনিম্ন সময় এপার থেকে ওপারে যেতে পারবো। তাহলে সাইন আলফার সর্বোচ্চ মান হতে পারে 1। তো সাইন আলফার সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে আলফার মান হবে সাইন ইনভার্স 1 বা 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের সাঁতারু যদি এপার থেকে ওপারে ঠিক 90 ডিগ্রি কোণে যদি তার বলটা দেয় বা বেগটা যদি দেয় তাহলে এপার থেকে ওপারে যেতে পারবে। তাহলে এই আলফার মানটা আসলে হবে কত? 90 ডিগ্রি। এতে 90 ডিগ্রি দেওয়া হচ্ছে খ, খ হচ্ছে রাইট আনসার। এবার দেখো, 6 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে 12 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটতে সক্ষম সাঁতারু 1.2 কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটছে। তাহলে 6 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ইউ অর্থাৎ নদীর বেগ, এবং 12 মিটার পার সেকেন্ড হচ্ছে সাঁতারুর বেগ, যেটাকে আমরা ভি ধরতে পারি। সাঁতারু 1.2 কিলোমিটার প্রশস্ত নদী, এই 1.2 কিলোমিটার হচ্ছে ডি, যেটা কিনা আমার নদীর এপার থেকে ওপারে যাওয়ার মধ্যবর্তী দূরত্ব। এই ডি হচ্ছে 1.2 কিলোমিটার, আমরা 1200 মিটার বলতে পারি। সর্বনিম্ন কত সময় সাঁতারু নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাতে পারবে? তাহলে এখানেও কিন্তু আগের ম্যাচের মতন সেম, সর্বনিম্ন কত সময়। আমরা যদি সর্বনিম্ন সময়টা বের করতে চাই, আমাদের সূত্র হচ্ছে টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আর আমরা এখানে জানি যে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি যদি সর্বনিম্ন সময় যেতে চাই, তাহলে এখানে শুধু থাকে ডি বাই ভি। তাহলে ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে 1.2 কিলোমিটার বা 1200 মিটার, আর ভি এর মান দেওয়া আছে 12। তাহলে আনসার কত হবে? এখানে আনসার আসছে হচ্ছে 100 সেকেন্ড। তাহলে দেখো আমাদের অপশনে 100 সেকেন্ড হচ্ছে খ, তো খ হচ্ছে রাইট আনসার। তো সেম উদ্দীপকেরই আরেকটা কোশ্চেন হচ্ছে, সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে? এখন সর্বনিম্ন পথ, এখন আগের ম্যাথে যদি আমরা সর্বনিম্ন সময় যদি যেতে চাই, আমাদের এইদিকে আমরা হচ্ছে ফুল আমাদের যে বেগটা থাকে এটা দিব, এটা যদি দেই, আর এদিকে তো আমাদের নদীর বেগ কাজ করে, তাহলে ঠিক এর মাঝের কোনো একটা জায়গা থেকেই কিন্তু আমাদের এই লব্ধিটা, ধরো আমরা হচ্ছে ডাব্লিউ দিলাম, আমাদের ঠিক মাঝের কোনো একটা জায়গা থেকে কিন্তু আমাদের নৌকার লব্ধিটা কাজ করবে। কিন্তু আমরা যদি সর্বনিম্ন পথে যদি যেতে চাই,
এটা কিন্তু আমাদের সর্বনিম্ন পথ না, সর্বনিম্ন পথ হচ্ছে এক্স্যাক্টলি আড়াআড়ি ভাবে এই বরাবর যাওয়াটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন পথ। তো আমাদের যদি সর্বনিম্ন পথে যেতে হয়, আমাদের এই লব্ধিটাকেই হচ্ছে এদিকে থাকতে হবে। এখন এখানে তুমি দেখো, এদিকে তো আমাদের নৌকার বেগ, স্রোতের বেগ ইউ থাকবে। আমাদের লব্ধি যদি আমরা ঠিক আড়াআড়ি ভাবে দিতে চাই, তাহলে নৌকার বেগটা ঠিক এই বরাবর থাকতে হবে। তাহলে এদিকটা হলো হচ্ছে আলফা। এটা গেল আরেক একটা ব্যাপার। তো এটাকে আরেকভাবে এক্সপ্লেন করা যায়, একটু মুক্তি। আরেকভাবে কিভাবে এক্সপ্লেন করা যায় সেটা হচ্ছে যে, আমরা তো বলছিলাম এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। তো নৌকার বেগ স্রোতের বেগের সাথে যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে, একটা উপাংশ হয় ভি কজ আলফা, আর আরেকটা উপাংশ হয় ভি সাইন আলফা। এখন আমরা যদি কোনোভাবে নৌকার বেগ আর স্রোতের বেগের এই অংশটুকু যদি আমরা বাদ দিতে পারি, তাহলে শুধু কিন্তু ভি সাইন আলফাটা থাকে, এবং এটার জন্য সে শুধুমাত্র একদম সোজাসুজি এপার থেকে ওপারে যাবে। তো আমরা যদি এভাবে নৌকাটাকে চালাই, তাহলে কিন্তু আমাদের এদিকে উপাংশটা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সে সোজাসুজি যাবে না, আড়াআড়ি ভাবে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমরা এইভাবে চালাতে পারবো না। আর আরেকটা করা যায় হচ্ছে, ঠিক মাঝ বরাবর যদি যাই, ঠিক মাঝ বরাবরই যদি আমাদের বিটা কাজ করে, তো সেক্ষেত্রেও কিন্তু এদিকে স্রোতের বেগটা থাকে, সেক্ষেত্রেও কিন্তু স্রোতের বেগটা থাকে, এবং সে কিন্তু এদিকে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে এখানেও সর্বনিম্ন দূরত্বটা কিন্তু আমাদের কিন্তু হয় না। আর এদিকে কিন্তু উপাংশটা থাকে। তো কোনোভাবে যদি এদিকে ধরো ইউ, আমরা যদি কোনোভাবে এদিকে যদি ভি কজ আলফা আনতে পারি, তাহলে এই উপাংশটা আমাদের স্রোতের বেগটাকে কি করবে, ক্যান্সেল আউট করবে, এবং ভি এর অপর অংশ ভি সাইন আলফার জন্যই আমরা ঠিক আড়াআড়ি ভাবে উপরে যাব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ঠিক এদিকে আমাদের নৌকাটাকে চালাতে হবে। এটা যদি ভি হয়, তো মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমাদের ভি কস আলফাটা নদীর স্রোতকে হচ্ছে ক্যান্সেল আউট করবে। তাহলে এটার এটা সমান হতে হবে ভি কস আলফা ইকুয়াল টু ইউ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু, সরি এখানে একটা জিনিস একটু ভুল হচ্ছে, দুইটার সমষ্টি জিরো হতে হবে, দুইটার সমষ্টি জিরো হতে হবে। তাহলে এখানে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি এটা হবে। এখন ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকা না সাঁতারু দেওয়া, সাঁতারুর বেগ। তাহলে এখানে আলফা হচ্ছে কজ ইনভার্স, ইউ হচ্ছে 6, ভি হলো ভি হলো 12, তাহলে এখানে আসে হাফ। তাহলে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তো এখানে দেখো 120 ডিগ্রি দেওয়া আছে, গ হচ্ছে আনসার। আর এখানে খেয়াল করো, স্রোতের বেগ যা থাকে তার ঠিক দ্বিগুণ বেগ হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ। তো এরকম যখন হবে, তখন আমরা আসলে ডিরেক্টলি এমসিকিউর ক্ষেত্রে আহ আমরা বের করতে পারি 120 ডিগ্রি। এটা একটা মুখস্থ মান হিসেবে কাজ করতে পারে। তো ক্রস গুণ সম্পর্কিত। এখন এখানে দেখো, প্রথমটা দেওয়া আছে আই ক্রস জে ক্রস কে। এখন ক্রস গুণ যখন করতে যাবো এমসিকিউর ক্ষেত্রে, আমরা একটা শর্টকাট এটা জানতে পারি, সেটা হচ্ছে এটা আই ভেক্টর, এটা জে, এটা কে। এখন আমরা যদি ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা যাই, তাহলে আই ক্রস জে যদি হয়, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কে। আবার আমরা জে এবং কে এর মধ্যে যদি ক্রস গুণ করি, তাহলে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে আই। আবার কে এবং আই এর মধ্যে যদি ক্রস গুণ করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে জে। এখন এই যে আমরা ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামটা আমাদের এমসিকিউতে অনেক হেল্প করতে পারে। এখানে মনে রাখতে হবে যে আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, তাহলে কিন্তু আমরা নেক্সট যে ভেক্টরটা সেটা পজিটিভ মান পাবো।
এখন ইন কেস কেউ যদি মনে করে যে না ভাই আমি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো না, আমি ক্লকওয়াইজ যাবো, তাহলে আই ক্রস কে যদি সে করে তাহলে রেজাল্ট কিন্তু জে আসবে না, সেটা হয়ে যাবে মাইনাস জে। বা কে এবং জে যদি করে, কে ক্রস জে, অর্থাৎ এটা হচ্ছে কে ক্রস জে যদি করে, তো সেক্ষেত্রে কিন্তু আনসার হচ্ছে আই আসার কথা, কিন্তু আই আসবে না, মাইনাস আই আসবে। কারণ এখন কিন্তু তুমি ক্লকওয়াইজ আসতেছো, কারণ ক্লকওয়াইজ আসলে আসলে ক্লকওয়াইজ দিকটা হচ্ছে ঋণাত্মক, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমাদের ধনাত্মক দিক। তো সেই অনুযায়ী আমাদের যে ক্রস কে সেটা কি আসার কথা, সেটা হচ্ছে আই। এখন আই ক্রস আই, এটা তো একদম মুখস্থ, সেটা হচ্ছে জিরো। এখন এটা কেন জিরো এটা একটু যদি ব্যাখ্যা করি, তাহলে যেহেতু ক্রস গুণ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আই এর মান সাইন আলফা। এখন আই আর আই দুইটাই তো হচ্ছে এক্স অক্ষের উপরে, তো দুইটাই যেহেতু এক্স অক্ষের উপরে, দুইটার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে মান কত আসবে, সাইন জিরোর মান 0, তাহলে টোটাল মানটাই আসলে এখানে 0 আসতেছে। তাহলে এখানে আমাদের আনসার হবে ক। এখানে একটু দেখো আই ক্রস জে, আমি যদি ডায়াগ্রামটিতে আরেকবার আঁকি, আই জে, তো আই ক্রস জে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আমরা আসছি, তাহলে কে ভেক্টর হবে, এটার আনসার হচ্ছে কে। আর আই ক্রস কে, এবার দেখো আই ক্রস কে এটা কিন্তু ক্লকওয়াইজ আসছে, তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কি হবে, মাইনাস জে ভেক্টর বা মাইনাস জে ক্যাপ, এটা হবে মাইনাস জে ক্যাপ। তাহলে আমাদের এখানে দুইটার মধ্যে আবার কি দেওয়া আছে, ক্রস গুণ আছে, অর্থাৎ কে ভেক্টর ক্রস মাইনাস জে ক্যাপ, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস কে ক্যাপ ক্রস জে ক্যাপ। এখন কে ক্রস জে, কে ক্রস জে এটাও কিন্তু ক্লকওয়াইজ, তাহলে এটার মানও কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমাদের যে আইটা আসবে সেটা শুধু আই হবে না, সেটা হবে মাইনাস আই ভেক্টর। তাহলে এখানে সামনে অলরেডি একটা মাইনাস, আর ভিতরের এটা মান হবে মাইনাস আই ভেক্টর। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে শুধু কি থাকে, আই ভেক্টর থাকে। তাহলে এখানে দেখো আনসার কি হবে, আনসার হবে খ, আই ভেক্টর। নিচের কোনটি স্কেলার রাশি? আচ্ছা, স্কেলার রাশি তখনই পাওয়া যায় যখন দুইটা ভেক্টরের মাঝে ডট গুণ হয়। তো দুইটা ভেক্টরকে যখন ডট গুণ করা হয় তখন সেটা কি হয়, স্কেলার রাশি হয়। এখন খ নাম্বার অপশনে দেখো এ ক্রস বি, তো এটা ক্রস গুণ করা হচ্ছে, তো ক্রস গুণ তো হচ্ছে ভেক্টর রাশি। তারপর আবার এ ক্রস বি, এটা ভেক্টর রাশি, আবার এটার সাথে আবার এ কে ক্রস গুণ করা হচ্ছে, তাহলে এই টোটালটাও আবার একটা ভেক্টর রাশি, লাস্টের অপশন। তাহলে এখানে একমাত্র স্কেলার রাশি হচ্ছে ক, এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার দেখো পি আর কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, এখানে বলা হয়েছে এই যে এখানে একটা দেওয়া আছে এ, এর কিন্তু মান দেওয়া নেই, বাকি সবগুলো কিন্তু একটা ধ্রুবক মান দেওয়া আছে, সবগুলো কিন্তু ধ্রুবক, কিন্তু এর কোনো মান দেওয়া নেই। এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে? তো ধরা যাক আমাদের দুইটা ভেক্টর, এখানে চিহ্ন দেওয়া হয়নি, তো আমাদের পি ভেক্টর আর কিউ ভেক্টর, তো এই ভেক্টর দুটাকে যদি আমি ডট গুণ করি তাহলে আমাদের এখানে কি হবে, পি কিউ কস থিটা, থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন কজের মান যখন 0 হয়, কজের মান যদি 0 হয় আমাদের টোটাল ডট গুণের মানটা 0 হবে। এখন কজের মান কখন 0 হয়, কস থিটা 0 হলে এটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের থিটা যখন 90 ডিগ্রি হয় তখন কস থিটা 0 হয়, আর কস থিটা যখন 0 হবে আমাদের টোটাল ডট গুণটাই কি হবে, 0 হবে। তাহলে এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে? তখন আমাদের যদি দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে আমাদের ভেক্টর দুটো লম্ব হবে, কারণ সেই ক্ষেত্রে আমাদের থিটা কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমরা ইমাজিন করব যে পি আর কিউ এর ডট গুণফল 0, তাহলে এখান থেকে আমরা
এটা যদি আমরা মুছে দিই, যেহেতু আমাদের পি ও কিউ হচ্ছে লম্ব, তাহলে আমাদের ডট প্রোডাক্টটা কি হবে, 0 হবে। তাহলে আমরা এখানে যদি ডট প্রোডাক্ট করি, পি আর কিউ এর প্রথম হচ্ছে আই ক্যাপের সহগগুলো গুণ দিই, 3 পাঁচা 15, -15 দেওয়া, -15, তারপর মাইনাস এর সাথে 7 গুণ করলে -7a, তারপর -3 এর সাথে 2 গুণ করলে -6 = 0। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 7a = 21, -21, সুতরাং a হচ্ছে -3। এখন দেখি -3 অপশনের গতে আছে, তাহলে গ হচ্ছে আমাদের রাইট আনসার, এ হচ্ছে -। এবার আসো নতুন টপিক, উপাংশ ও লম্ব বিক্ষেপ সম্পর্কিত। তো উপাংশ এবং লম্ব বিক্ষেপ আসলে পড়ার আগে একটু ছোট্টভাবে যদি একটু দেখাই, এক সাইড একটু দেখাই। ধরা যাক এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর। এখন এ ভেক্টরটা বি ভেক্টরের উপর এদিকে একটা ছায়া পড়বে না, ছায়াটা পড়লো, এটাই হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। আর এখানে যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এটা হবে এ cos থিটা। আর এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। আর লম্ব বিক্ষেপের সাথে যদি আমি দিক যোগ করি, তাহলে কি এই স্কেলার রাশিটা একটা ভেক্টর রাশিতে পরিণত হবে, তাহলে সেটা হবে উপাংশ। তো লম্ব বিক্ষেপ আর উপাংশের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, উপাংশ হচ্ছে ভেক্টর আর লম্ব বিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি। আর যেহেতু এটা বি ভেক্টরের উপর কাজ করতেছে, এই লম্ব বিক্ষেপটা যেহেতু বি ভেক্টরের উপর, তাহলে বি ভেক্টরের যে দিক যেটা, সেটা কি হবে, দিক বের করতে গেলে আমরা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমাদের দিকটা পাই। তাহলে এর উপাংশ হবে a cos থিটা b ক্যাপ। এটা গেল হচ্ছে উপাংশ আর লম্ব বিক্ষেপ সম্পর্কিত ছোটখাটো আলোচনা। এখানে বলতে একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক। তাহলে এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। এটা ধরা যাক আমাদের কোন একটা ভেক্টর কিউ, যেটা কিনা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক। তাহলে ওয়াই অক্ষের দিকে আমাদের উপাংশ কি হবে, কিউ সাইন আলফা, মানে উপাংশের মানটা এখানে বলা হচ্ছে কত, 3। কিউ সাইন আলফা মান যদি 3 হয়, এখানে আমাদের সাইন আলফার মান দেওয়া আছে কত, সাইন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কিউ এর মান এখান থেকে আমরা পাবো 3/sin30। টোটালটা আসে সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে 3/0.5, যার মান হচ্ছে 6। তাহলে কিউ এর মান এখানে 6। এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত, এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশ হবে কিউ উপাংশের মান, অর্থাৎ উপাংশের মানটাই হচ্ছে আসলে লম্ব বিক্ষেপ। তো কিউ কস থিটা ধরছে না আলফা ধরছে, কিউ কস আলফা ইজ ইকুয়াল টু, সেদিকে না লিখি, কিউ এর মান হচ্ছে 6 cos 30 ডিগ্রি, cos 30 এর মান হচ্ছে √3/2, 6 into √3/2, তাহলে এখানে কত থাকে 3√3। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3√3, যেটা কিনা 3 নম্বর অপশন। এবার কি দেওয়া, বি এর উপর, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কোনটি। আমি একটু আগেই বললাম, দেখো আগের স্লাইডে কিন্তু দেওয়া আছে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে জাস্ট a cos থিটা। আর যদি উপাংশ বলা হইতো, তাহলে সাথে আমাদের বি ভেক্টরের দিকটাও কিন্তু দেওয়া লাগতো, একক ভেক্টর যেটা বি ক্যাপ। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র লম্ব বিক্ষেপের মান। তাহলে আমাদের এখানে কি বলছে, লম্ব বিক্ষেপ কোনটি, a cos আলফা, সরি a cos থিটা। ঘ নাম্বারটা হচ্ছে রাইট আনসার।
এবার দেওয়া হচ্ছে এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k এবং বি দেওয়া হচ্ছে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ কত। তো এ এর লম্ব বিক্ষেপ এটাকে আমরা বললাম এ cos থিটা। এখন এ আর বি ভেক্টরে যদি আমরা ডট গুণ করি তো সেক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি cos থিটা। আমরা যদি বি ভেক্টরের উপর এ এর লম্ব বিক্ষেপটা যদি একপাশে রাখি অর্থাৎ এ cos থিটাকে যদি আমরা একপাশে রাখি তাহলে অপর পাশে কি আছে, এ cos থিটা একপাশে থাকলো, উপরে আসে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে কিন্তু তাহলে বি ভেক্টরের মানটা যায় যেটাকে কিনা আমরা মডুলাসের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের যে ডট গুণ করি এবং বি ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা আসলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপের মানটা পাবো। এখন আমাদের ফার্স্টে এ ডট বি করতে হবে। তবে কি করতে হবে, প্রথমে আই এর সহগগুলো গুণ করতে হবে, 3 দুগুণে 6, তারপর 3 চারা 12 আর 4 পাতা 20, আর নিচে বি ভেক্টরের মান, এটা যদি হয় বি ভেক্টর তাহলে এর মান কি হবে, প্রত্যেকটা সহগকে স্কোয়ার করবো আগে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর ভিতরে হবে মানে আর এরপরে হোল রুট। তাহলে একটু ক্যালকুলেটরে হিসাব করি কত আসে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5√2। আর উপরে আসে হচ্ছে নিচে হবে একটা 5√2, তাহলে টোটাল জিনিসটা হচ্ছে 6 প্লাস 12 ইন্টু নিচে 5√2। কোথাও কি ভুল করলাম, এ বি ইকুয়াল টু এ বি cos থিটা, এ বি এ cos থিটা থাকলে এদিকে বি আসবে 6, 3 হবে 4 পাতা 20, আর নিচে হচ্ছে 3 5। এখানে একটা অপশনে ভুল আছে, এটা √50 হবে। দেখো √50 এর মান হচ্ছে আসলে যে √50 এর মান হচ্ছে আসলে 5√2, তো এখানে আসে 5√2 ইন্টু, আর উপরে আসে 6 আর 12 হচ্ছে 18, 18 28 30, তো 38/5√2। এখানে দেখো 38 উপরে আর নিচে √50 অর্থাৎ 5√2, এটাই হচ্ছে আসলে 38/5√2, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা তো এতটুকু আনার পর আগেই বুঝতেছি যে নিচে বি ভেক্টরের মান হবে যেটা কিনা 5√2, নিচে 5√2 চারটা অপশনের মধ্যে খালি একটা অপশনই আছে, তো আমার কিন্তু টোটাল এমসিকিউটা করার দরকার নেই, টোটাল ম্যাথটাও করার দরকার নেই, আমি জাস্ট নিচের অংশটা দিয়ে বুঝতে পারতেছি আসলে একটাই এমসিকিউ হওয়া সম্ভব, একটা মানে হওয়া সম্ভব, সেটা হচ্ছে গ। এরপরে আসি, এরপরে সাপেক্ষিক বেগ সম্পর্কিত। তো দেওয়া আছে একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 75 কিলোমিটার বেগে, তো জাহাজের বেগ প্রথম জাহাজ হচ্ছে 75 কিলোমিটার এবং অপর জাহাজ উত্তর দিকে, আমি ফার্স্টে আছি, এটা হচ্ছে আমাদের ইস্ট পূর্ব দিকে। এদিকে আমাদের প্রথম জাহাজটা হচ্ছে ধরা যাক V1 হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, আর উত্তর দিকে ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলছে সেকেন্ড যে জাহাজটা, V2 হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। এখন প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগটি কোন দিকে মনে হবে, তো প্রথম জাহাজের যাত্রীর নিকট তার মানে আমাদের এখানে প্রথম জাহাজের সাপেক্ষে
দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ বের করতে হবে। প্রথমত আমাদের এখানে একটা রুল হচ্ছে, যার সাপেক্ষে আমি বের করবো তাকে আগে ঋণাত্মক করতে হয়। তাহলে আমি -v1টা এদিকে হবে আর v2টা এদিকে, তাহলে আপেক্ষিক বেগ হবে ঠিক এদিকে কোথাও। ধরা যাক এটাকে আমি v প্রাইম ধরলাম, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আর আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে কোন দিকে আমাদের দিকটা হবে, আমাদের দিকটা বের করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বের করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের প্রথম জাহাজ, প্রথম জাহাজের সাপেক্ষে ভি প্রাইমটা আসলে কত অ্যাঙ্গেল করতেছে এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা লাগবে। এটা যদি হয় আলফা, আগে আপাতত হচ্ছে v2 আর v1, -v1 এর মধ্যবর্তী যে এই কোণটা যদি আমরা বের করি, এই থিটাটা যদি আগে বের করি, তবে থিটা আর এদিকে 90 ডিগ্রি যোগ করলে কিন্তু আসলে আলফা বের হয়। তো আমরা এখান থেকে আসলে একটু মুছি, এদিকে হচ্ছে আমাদের ভি প্রাইম। তো ফার্স্টে আমরা থিটাটা বের করবো। এই থিটা কত হবে, এদিকে কিন্তু একটা ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ। ভেক্টর কিন্তু শিফট করলে এদিকে আনা যায়, তাহলে এখানে আমাদের v1 এর মান হচ্ছে 75, সম্ভবত 75, আর v2 হচ্ছে এই জায়গাটার মধ্যে এটার মান হবে 45। তাহলে আমার থিটা হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব 75 আর ভূমি হচ্ছে 45। তাহলে আমার এখান থেকে থিটার মান কত আসে একটু দেখি, 75/45, থিটার মান আসে 59.0036, এটা আসে থিটার মান। তাহলে এখন আমরা এই থিটার সাথে এই যে এই থিটার সাথে জাস্ট 90 ডিগ্রি যোগ করলে আমার এই টোটাল মানটা পাবো, টোটাল আলফা মান পাবো। তাহলে এই টোটাল আলফা হবে হচ্ছে 59.036 প্লাস 90 ডিগ্রি। টোটাল যোগ যদি করি তাহলে কত হবে, 149.036 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগের মধ্যবর্তী কোণ। তো এখানে কি দেওয়া হচ্ছে, পূর্ব দিকের সাথে, দেখো পূর্ব দিকের সাথে 30, এটা হবে না, এটা হবে না, লাস্টেরটা ঠিক আছে, লাস্টেরটাই হচ্ছে আমাদের একদম কাছাকাছি যায়। তো ঘ আনসারটাই হচ্ছে রাইট আনসার, পূর্ব দিকের সাথে, অর্থাৎ প্রথম জাহাজের দিকের সাথে 149.04 কোণে উত্তর দিকে, এই যে এত কোণে উত্তর দিকে যাবে, তো এটাই রাইট আনসার। একটি কার ও একটি মোটর সাইকেল একই দিকে যথাক্রমে বিসি ও ভিএম বেগ গতিশীল। তাহলে এটা হচ্ছে কারের বেগ বিসি, আর এদিকে হচ্ছে কার ভিএম, কার বেগ মোটর সাইকেল, এটা হচ্ছে ভিএম। দুইটা একই দিকে ক্রিয়াশীল, এই কারণে আমি সমান্তরালে লিখলাম। কারের সাপেক্ষে মোটর সাইকেলের আপেক্ষিক বেগ, এই যেখানে কি দেওয়া আছে, কারের সাপেক্ষে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তাকে আসলে ঋণাত্মক করা লাগে। তো কারের সাপেক্ষে যেহেতু আমি কি করবো, আমার কারের সাপেক্ষে আপেক্ষিক বেগ করতে হলে -vc, আপেক্ষিক বেগ কত, তাহলে কারের সাপেক্ষে মোটর সাইকেলের আপেক্ষিক বেগ কত, তাহলে এই -vc আর এই vm, এই দুটাকে যোগ করলে আমার আপেক্ষিক বেগটা আসবে। তাহলে সেটা কি হবে, vm vc। এই অপশন কোনটা আছে এখানে, vm vc, খ, তাহলে খ হচ্ছে রাইট আনসার। এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাসের মধ্যে গ্রেডিয়েন্ট, কার, ডাইভারজেন্স তিনটাই আসে। প্রথম এমসিকিউতে কি দেওয়া, যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় তবে ভেক্টর অপারেটরের সাথে ডট, আবার ভিতরে হচ্ছে ক্রস। তো এই ভেক্টরকে ফার্স্টে কি করা হয়েছে, ডট করা হয়েছে, ক্রস করা হয়েছে ভেক্টর অপারেটর দিয়ে। তো ভেক্টর অপারেটরের সাথে যদি এই ভেক্টরের ক্রস গুণন করা হয়, এটা হচ্ছে আমাদের কার্ল।
ক্রস গুণনেও ক ইউজ করা হয়, কার্লেও ক ইউজ করা হয়, তো ওইটাতে আমরা মনে রাখতে পারি। সেখানে হচ্ছে আমাদের কার্ল, আর এখানে আবার সেই ভেক্টরটাকে আবার ডট প্রোডাক্ট করা হয়েছে ভেক্টর অপারেটর দিয়ে। তাহলে আবার এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাইভারজেন্স। এটা হচ্ছে আবার ডাইভারজেন্স। এখন এখানে আমরা এই জিনিসটা মুখস্থ রাখতে পারি যে কোনো একটা ভেক্টরকে ফার্স্টে যদি কার্ল করা হয় এবং এরপর যদি ডাইভারজেন্স করা হয়, অর্থাৎ কোনো ভেক্টরের কার্লের ডাইভারজেন্সের মান হচ্ছে 0। আমি কথাটা একটু লিখি। তো কোনো ভেক্টরের কার্লের ডাইভারজেন্স 0। এখন এই জিনিসটা কেন হয় সেই জিনিসটা যদি একটু সংক্ষেপে দেখি, তো ভি, স্যার এটা ভি না, এটা হচ্ছে ভেক্টর অপারেটর, যেটাকে ন্যাবলা দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টর অপারেটরে যদি এই ভেক্টরকে ক্রস গুণ করা হয় অর্থাৎ কার্ল করা হয়, তাহলে এই ভেক্টর আমরা একটু দেখি, এ এক্স আই টু পি প্লাস এ ওয়াই জে টু পি প্লাস এ জেড এ টু পি। এটা হচ্ছে আমাদের ভেক্টর, আর আমাদের ভেক্টর অপারেটরটা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড এইটা। এখন এদের মধ্যে যদি আমাদের কার্ল করা হয়, তাহলে সেটা হবে আই জে এ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর নিচে হচ্ছে এ এক্স এ ওয়াই আর এ জেড। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটরের সাথে এই ভেক্টরের ক্রস গুণন। এখানে আমরা কার্লের যদি মানটা বের করি, তাহলে এটা হচ্ছে আই ক্যাপ, এভাবে আর আরেক গুণ হবে ডেল ডেল এক্স এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই এ এক্স মাইনাস, এরপর জে ক্যাপের জন্য একটা মান আসবে প্লাস কে ক্যাপের জন্য একটা মান আসবে। ওই দুইটা দরকার নেই, প্রথমটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন দেখো এখানে কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমরা এ ডেল ডেল এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি আমরা ওয়াই এর কোনো ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করি, তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে, 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানেও আসবে 0, এটাও হবে 0। তাহলে টোটাল জিনিসটা আসলে দাঁড়াবে, আমরা যদি একটু পরবর্তী পেজে যাই, আচ্ছা এদিকেই করতে হবে, আমি এদিকে একটু মুছি। আমাদের টোটাল যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে 0 আই ক্যাপ মাইনাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, এই জিনিসটা আসবে। এখন এই জিনিসটাকে আবার আমি যদি ভেক্টর অপারেটরের সাথে অর্থাৎ এটার সাথে যদি ডট গুণ করি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটার সাথে যদি আবার আমি ডট প্রোডাক্ট করি তাহলে আমাদের শুধুমাত্র মানটা গুণ হবে। তাহলে এখানে কি আসে, 0 প্লাস 0 প্লাস 0, টোটাল জিনিসটাই আসে হচ্ছে 0। তাহলে
এখান থেকে আমরা আসলে এমসিকিউর জন্য ডিরেক্ট মুখস্থ রাখবো কি কোন একটা ভেক্টরের ডাইভার কার্ল, এটা হচ্ছে কার্ল, কার্লের ডাইভারজেন্স যদি আমরা বের করি সেটা হবে 0, তাহলে আনসার হবে হচ্ছে এখানে 0। এবার নিচের কোনটি ভেক্টরের কার্ল? আমরা কি বলছিলাম, ভেক্টর অপারেটর হচ্ছে এটা, এই যেটা হচ্ছে ভেক্টর অপারেটর, যেটাকে কিনা ন্যাবলা বলা হয়। তো ভেক্টর অপারেটরের সাথে যদি কোনো ভেক্টরকে ক্রস গুণ করা হয় তাহলে সেটা হবে কি কার্ল। ক্রস কার্ল দুইটাতেই ক আছে, তো মনে রাখা সহজ, কার্ল। আর যদি ডট গুণ করা হয় ডাইভারজেন্স, এখানে হচ্ছে ডট গুণের ডট আর ডাইভারজেন্সের ডট, দুইটা দিয়ে আসলে মনে রাখা যায়। তো এখানে কিন্তু ডট গুণ করা হইতেছে, এটা হচ্ছে ডাইভারজেন্স। আর এখানে ক্রস গুণ, তাহলে এটা কার্ল। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? এটা এটা কি ঠিক দিছিলাম? হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে চিত্রে একটি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স দেখানো হলো, এর আলোকে নিচের কোনটি সঠিক? অর্থাৎ এটা একটা ভেক্টর ক্ষেত্র। এখন ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা উৎস থাকে, এখানে ধর একটা উৎস দেওয়া আছে, এখন এই উৎস থেকে জিনিসটা কি সম্প্রসারিত হচ্ছে নাকি সংকুচিত হচ্ছে, এই জিনিসটা আসলে ডাইভারজেন্স। এই ভেক্টর ক্ষেত্রের উৎস থেকে এটা আমরা দেখতে পাচ্ছি যে বাহিরের দিকে সমানভাবে সে হচ্ছে সম্প্রসারিত হতেছে। তো সে যদি সম্প্রসারিত হয়, ভেক্টর ক্ষেত্র যদি সম্প্রসারিত হয়, সেক্ষেত্রে আমাদের এর ডাইভারজেন্সের মান হয় পজিটিভ। অর্থাৎ এখানে দেখো, এখানে, আচ্ছা, এখানে ডাইভারজেন্সের মান পজিটিভ। আর যদি আমাদের এটা সংকুচিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডাইভারজেন্সের মান হচ্ছে নেগেটিভ। এখানে হচ্ছে, এখানে এটা পজিটিভ হবে, এখানে মনে অপশনে ভুল দেওয়া। তো ডাইভারজেন্স তো হচ্ছে ডট গুণ, এটা নেগেটিভ হওয়ার কথা না, কারণ এখানে তো হচ্ছে এটা কার্ল করা হয়েছে, এটা ডাইভারজেন্স পজিটিভ হবে। রাইট আনসার হচ্ছে এটা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভেক্টরের ক্লাস। ইনশাল্লাহ নেক্সট কোন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আবার টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ নিয়ে আমরা হাজির হব। তো সে পর্যন্ত গুড বাই, আসসালামু আলাইকুম।